ফের ধুন্ধুমার সন্দেশখালীতে আক্রান্ত পুলিশ। সন্দেশখালীর শীতলিয়া ফাঁড়িতে হামলা, আহত এক পুলিশ কর্মী। ঘটনায় আটক করা হয়েছে 3 জনকে। সন্দেশখালীতে আক্রান্ত এক পুলিশ কর্মী। ঘটনায় ইতিমধ্যে 3 জনকে আটক করা হয়েছে। শীতলিয়া ফাঁড়িতে হামলা, আচমকাই হামলা। ঘটনা আমি কিছু বলতে পারি না। এই ঘটনা ঘটেছে রাত্রে ক্যাম্পের ভিতরে, কি ঘটেছে আমরা বলতে পারবো না। তবে সকালে যেটা শুনলাম যে ক্যাম্পে আমাদের সন্দীপবাবু আমাদের এখানে বসে বা চলাফেরা করে, আমাদের সঙ্গে পরিচিতও আছে। তো শুনলাম যে সন্দীপবাবু এরকম নাকি রাত্রিতে দুষ্কৃতীরা এসে অ্যাটাক করেছে এবং তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্ত বেরিয়ে রক্ত হয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে দেওয়া হয়েছে। এই পর্যন্ত শোনার পরে তারপর আস্তে আস্তে অনেক লোক এখানে জমে গেল। জমার পরে আস্তে আস্তে ঘটনা সব জানা গেল যে এরকম সন্দীপবাবুকে অ্যাটাক করে রাত্রি মারা হয়েছে। সন্দেশখালীতে আক্রান্ত পুলিশ কর্মী, আহত পুলিশ কর্মী সন্দীপ সাহা আইসিইউতে ভর্তি রয়েছেন। হামলায় মাথায় চোট পান ওই পুলিশ কর্মী। কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। স্কাল্প হিমাটোমা ড্রেন করা হবে তার। সকালে যখন গেছিলাম তখন কথা বলছিল, জ্ঞান ছিল তখন, আর তারপরে তো আর ঢুকতে দেয়নি। শুয়েছিল, রাত্রিবেলায় বেডে শুয়েছিল, পেছন থেকে মানে কেউ গিয়ে রড দিয়ে মেরেছে, এটাই জানি আমরা। আর এর থেকে বেশি কিছু আর তো কিছু জানি। ও সুস্থ হোক, ওর সাথে কথা বলি ঠিকভাবে, তারপরে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। ও আগে একটু সুস্থ হোক। আর এদিকে সন্দেশখালীর পুলিশ ক্যাম্পে হামলা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ওই অঞ্চলে দীর্ঘদিন তৃণমূলের বিরাট টাকাদাবি। দীর্ঘকাল ধরে আমাদের কোনো সাংগঠনিক অ্যাক্টিভিটিস আমরা করতে পারতাম না। ওরা অন্যায়ভাবে বিজেপির লোকেদের মারধর করতে, তাদের পুলিশ সহযোগিতা করত। আজকে পুলিশ মার খেয়েছে, পুলিশ বুঝুক অন্যায়কে সাপোর্ট দিলে একদিন সেই অন্যায়ের আর প্রতিফল নিজের ঘরেই আসতে পারে। এটা তারা বুঝুক, বোঝা উচিত শিক্ষা। পুলিশের উপর যে আক্রমণ হয়েছে, উচ্চপদস্থ অফিসাররা সেখানে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে তৃণমূল কংগ্রেস এই সমস্ত ঘটনা সমর্থন করে না। তৃণমূল কংগ্রেস এই ঘটনার জন্য কোনোভাবেই যারা দুষ্কৃতী তাদের পাশে থাকবে না। আগামী দিনে এই দুষ্কৃতীরা শাস্তি পাবে, এটুকু আমরা কথা দিতে পারি। তবে আমার মনে হয় এটা পরিকল্পিত হামলা, এর পিছনে পুলিশ তদন্ত করছে। সন্দেশখালীতে পুলিশ কর্মীর ওপর হামলায় আতঙ্কিত তার পরিবার। 12 বছর আগে রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছিলেন। সন্দেশখালীর ঘটনায় আহত সন্দীপ সাহা। 5 বছর আগে বিয়ে হয়েছিল তেহট্টের বেতাইয়ের বাসিন্দা সন্দীপের। শিশুপুত্রের বয়স 2.5 বছর। স্ত্রী পুত্র তার কাছেই থাকতেন। দোলযাত্রায় বাড়ি এসেছিল, সেই থেকে স্ত্রী পুত্র বাড়িতেই ছিলেন। খবর পেয়ে কলকাতা গিয়েছেন। পুলিশ কর্মীর উপর আক্রমণের ঘটনায় যথেষ্ট আতঙ্কিত তার পরিবার। সকালবেলায় উঠে খবর পেলাম যে রাত্রে ওখানে মিটিং হয়েছে, মিটিংয়ে নাকি গন্ডগোল হয়েছে। ওর সঙ্গে যে একটা পবিত্র বলে ছেলে, সেই ছেলেটার সঙ্গে নাকি মানে কথা কাটাকাটি হচ্ছিল। বাবু নাকি গিয়ে থামিয়েছে। তারপর বাবু বাড়িতে চলে ক্যাম্পে এসে সেই ছেলেটাও শুয়েছে। আর আমার ছেলে সন্দীপ, সে দরজা খুলেই মানে ঘুমিয়ে পড়েছে। আর রাত 1:30টার সময় এসে নাকি হামলা করেছে, দিয়ে ওকে মাথায় রড দিয়ে মেরেছে। ছেলের সঙ্গে কোনো আমার কথা হয়নি। ছেলে, আমার জামাই বলল যে এখন আপাতত আছে, তবে অস্ত্রোপচার হবে, আইসিইউতে আছে। প্রথমে ওখানে পুলিশে বলেছে যে বাথরুমে পড়ে গিয়ে লেগেছে, সেইটাই শুনলাম আমরা। সেইভাবেই শুনেছি যে ওকে এইভাবে মারা ধরা তো আমরা শুনিনি। তারপরে খবরে শুনছি এরকম ওকে এইভাবে মারা হয়েছে। এটাই শুনলাম ওদের মুখে যে পিছনে রড দিয়ে আঘাত করা হয়েছে। এবার শেখ শাহজাহানের স্ত্রীকে ফের তলব ইডির। আগামীকাল সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। জমি দখল মামলায় ফের তলব শাহজাহানের স্ত্রীকে। গতকালই ইডিতে হাজিরা দেন শেখ শাহজাহানের স্ত্রী। শাহজাহানের মাছের বেরির সহযোগীকেও তলব ইডি। আসছি পরের খবরে। প্রাথমিকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের। হাওড়া ডিপিএসসিতে চাকরি পাচ্ছেন 151 জন। 2009 নিয়োগ প্রক্রিয়ায় চাকরি 400 জনকে 3 মাসের মধ্যে চাকরি দেওয়ার নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব।
অর্ণব, ঠিক কি নির্দেশ মাননীয় বিচারপতির? দেখো, প্রথমেই তোমার ভোটের সময় এই সুখবরটা বলি, প্রায় 400 জন চাকরি পেতে চলেছেন হাওড়া জেলার ডিপিএসসিতে এবং এই প্রাথমিক শিক্ষক পদে তারা চাকরি পেতে চলেছেন। এবং একটা যুগেরও বেশি সময় 2009 সালের নিয়োগ প্রক্রিয়া এবং বুদ্ধদেব ভট্টাচার্যের বাম সরকারের শেষ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া, যেটা জেলা ভিত্তিক হয়েছিল বিভিন্ন জেলায়, তার মধ্যে 4টে জেলা হাওড়া, মালদা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এই 4টে জেলা নিয়ে নানা রকম সমস্যা তৈরি হয় এবং সেই সমস্যার এতটাই গিট প্রকট হয়, এই গিট খোলার জন্য আদালতের বিভিন্ন এজলাস ঘুরেছে, মামলা সুপ্রিম কোর্ট গেছে এবং শেষমেশ হাওড়া জেলার এই মামলাগুলোর ক্ষেত্রে শেষমেশ নিষ্পত্তি ঘটালেন বিচারপতি রাজাশেখর মান্তা এবং 31শে মার্চ 2024 পর্যন্ত যে সমস্ত বঞ্চিত মামলাকারী মামলা করেছেন, চাকরি প্রার্থী মামলা করেছেন ওই 2009 নিয়োগ প্রক্রিয়া, যারা দেখিয়েছেন যে তাদের থেকে কম মেরিটের অনেক ছেলেপুলে যারা পড়ুয়া তারা চাকরি পেয়ে গেছেন, এই যারা অভিযোগ আনতে পেরেছেন আদালতের সামনে 31শে মার্চ 2024 পর্যন্ত এই সমস্ত মামলাকারীকে, বঞ্চিত মামলাকারীকে তাদের চাকরি দেওয়ার নির্দেশ আগামী 3 মাসের মধ্যে। হাওড়া ডিপিএসসির তরফে আইনজীবী জানান এই মুহূর্তে হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ যেটা রয়েছে সেখানে 151টা শূন্যপদ রয়েছে। এই 151র বেশি শূন্যপদ তাদের কাছে নেই, কিন্তু রাজ্য সরকার যদি ডেপুটি ডিরেক্টরেটের অফিস থেকে যেভাবে শূন্যপদের ভ্যাকেন্সি ছাড়ে, ভবিষ্যতে যদি শূন্যপদের সংখ্যা তাদের বাড়ে অবশ্যই বাকি সংখ্যাতেও তাদের চাকরি দিতে কোনো অসুবিধা নেই। বিচারপতি রাজাশেখর মান্তা জানান আগামী 3 মাসের মধ্যে এই সমস্ত 2009 নিয়োগ প্রক্রিয়া যারা বঞ্চিত সমস্ত মামলাকারীকে চাকরি দিতে হবে এবং এই চাকরির নির্দেশে যেহেতু ডিপিএসসি তারা জানিয়ে দিল 151টা শূন্যপদ এই মুহূর্তে রেডি, কাজে এই 151 জন আগামী 3 মাসের মধ্যেই চাকরি পেতে চলেছেন। এটা অত্যন্ত সুখবর, কারণ 2009 নিয়োগ প্রক্রিয়া প্রায় 14 বছর পর তারা চাকরি পেতে চলেছেন। এবং আবারও বলছি, বাম সরকারের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর জামানায় প্রাথমিক শিক্ষক নিয়োগের বিভিন্ন রাজ্যে জেলাওয়ারি যে পরীক্ষা হয়েছিল তার মধ্যে হাওড়া জেলার নিয়োগ প্রক্রিয়া ছিল। এই 15 বছর পরে এই মামলার কার্যত শেষমেশ নিষ্পত্তি হতে চলেছে এবং সেখানে এই 400 জন চাকরি পেতে চলেছেন। কাজে দীর্ঘদিনের আইনি জটিলতায় ঢাকা পড়ে যাওয়া একটা নিয়োগ প্রক্রিয়া, যেখানে শেষমেশ হাইকোর্টের নির্দেশে সুখবর তাদের কাছে 400 জন চাকরি পেতে যাচ্ছেন, 151 জন এখনই এবং বাকিটা সরকারের। এদিকে ফের নিয়োগ বাতিলের হুঁশিয়ারি হাইকোর্টের। প্রায় 60,000 প্রাথমিক নিয়োগ নিয়ে প্রশ্ন, 2014 টেট ও নিয়োগ নিয়ে প্রশ্ন বিচারপতির। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে অর্ণব। অর্ণব, এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতির কি অবজারভেশন? দেখো, প্রাথমিকের যে নিয়োগ হয়েছে এটা 2014 সালের টেট, এই টেট থেকে দুটো নিয়োগ প্রক্রিয়া হয়। এক 2016 নিয়োগ প্রক্রিয়া, যেখানে 42,968 জন প্রাথমিক শিক্ষক রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে তারা শিক্ষকতার কাজ করছেন। আর 2020 নিয়োগ প্রক্রিয়া, যেখানে 16,500 প্রাথমিক শিক্ষক আমাদের রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে তারা শিক্ষকতা চাকরি করছেন। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 60,000। এই 60,000 নিয়োগ প্রক্রিয়ার যে ভিত্তি, ন্যূনতম মেরিট অর্থাৎ টেট, টিচার্স এলিজিবিলিটি টেস্ট, এই যে ন্যূনতম যোগ্যতার যে পরীক্ষা, সেই পরীক্ষার যা দেখা যাচ্ছে ওএমআর, আসল ওএমআর নেই। যদি আসল ওএমআর না থাকে এবং সেটা যদি ম্যানুপুলেট করা হয়ে থাকে, তাহলে ওই টেট কেন বাতিল হবে না? আমি ওই টেট বাতিল করে দেব। তার মানে টেট 2014 যদি বাতিল হয়, বিচারপতি হুঁশিয়ারি দিয়েছেন আজ, তাহলে দুটো নিয়োগ প্রক্রিয়া প্রায় 60,000 চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধুমাত্র 2016 নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিলেন, যেখানে প্রায় 32 থেকে 33,000 চাকরি বাতিল হয়েছিল, যদিও সে মামলা সুপ্রিম কোর্টে স্টে হয়ে রয়েছে, চাকরি বাতিল হয়নি কিন্তু নির্দেশ রয়েছে। এই জায়গাতে বিচারপতি রাজাশেখর মান্তার পর্যবেক্ষণ কি? এক্ষেত্রে আমরা একটা বিষয়ে সামনে রাখতে হবে। দেখো, রিজানুর রহমান মামলা আমরা জানি, সেই মামলাতেও আমরা দেখেছি সেই সময় রিজানুর রহমানের যে কম্পিউটার ছিল সেখানে অনেক কিছু ডিলিট করা হয়েছিল, কিন্তু তার মিরর ইমেজ ছিল, যেটাকে বলা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট। এক্ষেত্রে এই যে ওএমআরগুলি নষ্ট হয়ে গেছে বলা হচ্ছে, সেই ওএমআরের ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায়? বিচারপতি রাজাশেখর মান্তা প্রশ্ন করছেন, যদি ডিজিটাল ফুটপ্রিন্ট না পাওয়া যায় থাকে, তাহলে তো আসল ওএমআর পাওয়াই যাবে না। যদি আসল ওএমআর না থাকে,
কিভাবে এটা ম্যানুপুলেট করে যদি এটা ডিজিটাইজ করা হয়ে থাকে সেটাকে আদালত মানবে কেন? সিবিআইকে সময় দেওয়া হয়েছে, সিবিআইকে বলা হয়েছে এই ওমেয়ারের ডিজিটাল ফুটপ্রিন্ট দেখে তারা রিপোর্ট দিক এবং সেই রিপোর্ট দেখার পরই আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে এবং সেক্ষেত্রে এই হুঁশিয়ারিটা টেট 2014 বাতিল করে দেব এবং সেটা কিন্তু অত্যন্ত অস্বস্তির হতে পারে যদি বাতিল হয়, কারণ অরিজিনাল ওএমআর পাওয়া যাচ্ছে না। ওএমআর যদি না পাওয়া যায় টেটের, অর্থাৎ কে কত মার্কস আসলে পেয়েছে সেটা যদি না জানা যায়, আমরা এসএসসির ক্ষেত্রে দেখেছি সেটা কিন্তু পাওয়া গেছে বলে দাবি করেছে সিবিআই রিপোর্ট এবং সেটা নিয়ে মামলা চলছে, বিশেষ ডিভিশন বেঞ্চে কিছুদিনের মধ্যে রায় আসবে। অর্থাৎ এই এটা একটা মামলার অত্যন্ত পরিপ্রেক্ষিতে বিচারপতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। সঙ্গে থাকো অর্ণব। এবার পাহাড় নিয়োগ দুর্নীতিতেও সিবিআই। 2017 থেকে পাহাড়ে হিসেবহীন শিক্ষক নিয়োগ, পরীক্ষা ছাড়াই জিটিএ এলাকায় 1053 জনকে নিয়োগ। বিনয় তামাংয়ের দেওয়া তালিকা থেকে চাকরির অভিযোগ, ছদ্মনামের চিঠিতে আদালতে অভিযোগ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে অর্ণব। অর্ণব, বিস্তারিত জানতে চাইবো এই মামলা সম্পর্কে কি জানা যাচ্ছে এবং বিচারপতির কি পর্যবেক্ষণ, কি মানে নির্দেশ দিলেন তিনি? দেখো, বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে এই মামলাটা দীর্ঘদিন ধরে সওয়াল জবাব হচ্ছে, শুনানি হচ্ছে এবং শেষমেশ আজ বিচারপতি বিশ্বজিৎ বসু বারবার তিনি মন্তব্য করেছেন, পর্যবেক্ষণ রেখেছেন, কিন্তু আজ তিনি একটা অর্ডার জারি করলেন এবং সেই অর্ডারে বললেন দুটো বিষয়। একটা ছদ্মনামের চিঠি এসছে, যেটা আদালতেও এসছে এবং যেটা বিধাননগরের নির্দিষ্ট থানাতেও অভিযোগ আকারে গিয়েছিল, কিন্তু বিধাননগর থানায় সেটা কোনো পদক্ষেপ করা হয়নি এবং আদালতে এই চিঠি আসার পর বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন সিবিআইকে তারা এই চিঠিটার সত্যতা কি আছে না আছে, কারণ এই চিঠিতে বলা হচ্ছে বিনয় তামাং তিনি তালিকা তুলে দিয়েছেন রাজ্য সরকারের কাছে এবং রাজ্যের তৎকালীন মন্ত্রী যিনি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তার দপ্তর থেকে চাকরি দেওয়া হয়েছে এবং কার্যত এটা পিক অ্যান্ড চুজ হয়েছে, কোনো রকম চাকরির পরীক্ষা হয়নি। প্রায় 1053 জন এবং এই 1053 জন শিক্ষক কারা রয়েছেন? হিসেবহীন শিক্ষক। অভিযোগ আদালতের সামনে প্রাথমিকের শিক্ষক রয়েছেন, উচ্চ প্রাথমিক রয়েছেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক রয়েছেন। এই পুরো জায়গায় এটা কি 1053 জন শিক্ষকের মধ্যে আটকে আছে, না পরিসংখ্যানটা আরও বাড়তে পারে? সেই জন্য জিটিএর কাছ থেকে আদালত একটা রিপোর্ট তলব করলো, যে রিপোর্টের মধ্যে কতজন 2017 সাল থেকে এখনো পর্যন্ত পাহাড়ে এইভাবে নিয়োগ হয়েছে কোনো পরীক্ষা ছাড়া তার পরিসংখ্যান দিতে হবে। আর দ্বিতীয়, একটা যে ছদ্মনামে চিঠি আদালতের সামনে এলো যেখানে বিনয় তামাং তিনি তালিকা রাজ্যের শিক্ষা দপ্তর পাঠিয়েছেন তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এবং তারপর তাদের চাকরি হয়েছে, এই যে অভিযোগ, শুধু এই অভিযোগের মধ্যে কিন্তু বেশ কিছু তৃণমূল ছাত্র পরিষদের নেতার নামও উঠে আসছে। এই পুরো বিষয়টার সত্যতা কতটা রয়েছে সেই সত্যতাটা খুঁজে বার করার জন্যই সিবিআইকে প্রাথমিক অনুসন্ধান করে আদালত একটা রিপোর্ট জমা দেওয়ার কথা জানিয়েছে এবং সেটা নির্দেশ আকারেই জানানো হয়েছে। 2 সপ্তাহ পরে ফের মামলার শুনানি হবে। ধন্যবাদ অর্ণব।